মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রিত্বের জীবনের শেষ বাজেট পেশ করলেন। 28,000 25,000 কোটি টাকার বিভিন্ন সব বাজেট দিলেন। আমি একটা প্রশ্ন করতে চাই যে মাননীয়া তো বললেন না টাকাটা কোত্থেকে আসবে। টাকাটা আসবে কোত্থেকে? 6 লক্ষ কোটি টাকা দেনা ছাড়িয়ে গিয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান, সিপিএম চলে যাবার আগে তারা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 2,000 কোটি টাকা রেখেছিল, আর মুখ্যমন্ত্রী আজকে বলছেন 500 কোটি টাকা। 100 বছর নিশ্চিন্ত। যেই বললেন তারপর থেকে ভাইপোও নিশ্চিন্ত, বলছে 100 বছর আর আমার পরিবার। 4 পুরুষকে বলে না যে তোর 14 পুরুষ বসে খাবে, ওর 14 পুরুষ শুয়ে খাবে 100 বছর হলে। 100%। আপনি তো বুঝে গেছেন, বেশ বুদ্ধিমান। আপনি তৃণমূল করেন নাকি? আমার ঠাকুমা থাকলে বলতেন ওনার মুখে পোকা পড়বে। গোয়েঙ্কা সাহেব নিশ্চয়ই মনে মনে বলছেন বেটা 1 নম্বর নেমো খারাপ, বাপ চোর বেটি চোর। এই তৃণমূলীরা যাদের থেকে খেয়েছে এবার তো তারা তৃণমূলকে খাবে। 26-এর নয়, আপনারা ভুল বলছেন। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রিত্বের জীবনের শেষ বাজেট পেশ করলেন। তার মুখ্যমন্ত্রী জীবনের শেষ বাজেট পেশ করলেন। হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী কখনো বাজেট পেশ করেন না, তাই এটাই হচ্ছে ওনার শেষ বাজেট। আর বাজেটের দিশা কি? দিশা আপনাকে বলে গেল যে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটাও 500 কোটি। আবার গঙ্গা ব্রিজ, গঙ্গা সেতু, তার ওই রিকনস্ট্রাকশনের জন্য সেটাও 500 কোটি। হ্যাঁ, আচ্ছা, তারপরে বললেন ওই ডিএ 4%। তারপরে বললেন আপনার আশা কর্মীদের জন্য 200 কোটি টাকার মোবাইল ফোন। আমি বলি আচ্ছা, আরো বিভিন্ন 28,000 25,000 কোটি টাকার বিভিন্ন সব বাজেট দিলেন। আমি একটা প্রশ্ন করতে চাই যে মাননীয়া তো বললেন না টাকাটা কোত্থেকে আসবে। টাকাটা আসবে কোত্থেকে? 6 লক্ষ কোটি টাকা দেনা ছাড়িয়ে গিয়েছে। বললেন কালকে আমরা প্রেস কনফারেন্সে শুনছিলাম 80,000 কোটি টাকা সুদ দিতে হয়। তো ভাই ধার নিলে তো সুদ সবাইকেই দিতে হয়। তুমি ধার নিয়েছো কেন? ধার নিলে তো সুদ সবাইকেই দিতে হবে, এমন তো নয় যে তোমাকে একা সুদ দিতে হচ্ছে। যখন ধার নিচ্ছিলে তখন তুমি জানতে যে তোমায় সুদ দিতে হবে। অবস্থাটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মাননীয়াকে এখন ধার নিতে হয় সুদ দেওয়ার জন্য। অথচ খেলা মেলা দান খয়রাতিতে কিন্তু কোনো বাধা নেই। 500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যান, সিপিএম চলে যাবার আগে তারা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 2,000 কোটি টাকা রেখেছিল, আর মুখ্যমন্ত্রী আজকে বলছেন 500 কোটি টাকা। খবরের কাগজের বানাতে হবে ওখানে। খবরের কাগজের খবর হতে পারে, বিজ্ঞাপন হতে পারে, নিউজ হতে পারে, প্রচার হতে পারে, কাজের কাজ হতে পারে না। বললেন দেউচা পাচামি থেকে যা কয়লা বেরোবে, হ্যাঁ, 100 বছর নিশ্চিন্ত। যেই বললেন তারপর থেকে ভাইপোও নিশ্চিন্ত, বলছে 100 বছর আর আমার পরিবার। 4 পুরুষকে বলে না যে তোর 14 পুরুষ বসে খাবে, ওর 14 পুরুষ শুয়ে খাবে 100 বছর হলে। 100 বছর নিশ্চিন্ত। এত কয়লা বেরোবে আর ভাইপো সেখান থেকে কয়লা ছাড়বে। মানুষকে মানে ছাগল ভাবাটা, মানুষকে পাঁটা ভাবাটা, গাদা ভাবাটা মুখ্যমন্ত্রী এবার বন্ধ করুন। 4% ডিও তো রাজ্য বাড়িয়েছে, কিন্তু তাহলে তো পাহাড় প্রমাণ ফারাক ঘুরছে না। ভাই এখনো 35% পার্থক্য আছে। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারি হারে দিয়ে দাও, নয় সরকার তুমি নিপাত যাও। আর এখন বলছেন ঘেউ ঘেউ করো না। মানে ঘেউ ঘেউ করলো বলে মুখের সামনে 4 টুকরো ভাঙা বিস্কুট ছড়িয়ে দিল। 4% দিয়ে না দিলেই পারতেন। ডিএটা অধিকার, ডিএটা ন্যায্য পাওনা। শুনুন, আমি আপনাকে বলছি কতটা ফ্যালাসি, কতটা নাটক। আশাকর্মীর মাইনে কত? রাজ্যের আশাকর্মীরা 2-2.5 টাকার বেশি মাইনে পান না। আশাকর্মীদের সংখ্যা কত? অফিসিয়াল সংখ্যাটা 1,19,000 কিছু, তার মধ্যে পদ খালি প্রায় 35,000। সহায়িকা মানে সহায়ক এবং আশাকর্মী মিলে প্রায় 35,000 পদ খালি। আমি ধরছি ওটা 1 লক্ষই।
1,19,20,000 পদ, সেটা আমি ধরে নিচ্ছি 1 লক্ষ, খালি পদটা বাদ দিয়ে আমি ধরছি 1 লক্ষ আশাকর্মী। তাহলে 1 লক্ষ আশাকর্মীকে যদি 200 কোটি টাকার মোবাইল কিনে দেওয়া হয়, তাহলে একজন আশাকর্মীকে কত মোবাইল কিনে দেওয়া হচ্ছে? 20,000 টাকার মোবাইল কিনে দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, যে মানুষটা 2,000 টাকা মাইনে পায়, তার 10 মাসের মাইনে দিয়ে তাকে মোবাইল কিনে দেওয়াটা জরুরি, না তার মাইনেটা বাড়িয়ে দেওয়া জরুরি? আসলে মোবাইলটা ঘুরপথে ঘুরিয়ে টাকা রোজগার হবে পার্টির নেতাদের। কিনে দেবে একটা এইরকম ধরনের ফোন, কিনে দেবে একটা এইরকম ধরনের ফোন, আর বিল বানাবে একটা এইরকম ধরনের ফোনের। সেই 100%। আপনি তো বুঝে গেছেন, বেশ বুদ্ধিমান। আপনি তৃণমূল করেন নাকি? তৃণমূলে ঠিক এরকম ভাবেই করে তো। আপনি বলুন না, যে 2,000 টাকার মাইনে পায় তার কাছে 20,000 টাকা বাতুলতা না, 20,000 টাকার ফোন। এবং আশা কর্মীদের একটা বড় অংশ সিনিয়র সিটিজেন, আশা কর্মীদের একটা বড় অংশ সিনিয়র সিটিজেন, তাদের অত হোয়াটসঅ্যাপ করার মতন কোনো লোকও নেই। তাদের স্মার্ট করতে হবে না, তাদের স্মার্ট না করে তাদের পেটের ব্যবস্থাটা দেখলে ভালো হয়। 20,000 টাকা ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারতেন তাদের অ্যাকাউন্টে, পাঠাননি। কারণ 20,000 টাকা ডাইরেক্ট পাঠালে তৃণমূলের ভাইরা ওর খাবে কি? সেই ব্যবস্থাটা করে রাখলেন। আচ্ছা ট্যাব কি লাগে? আপনার বাড়ির ছেলেমেয়েরা ট্যাব ব্যবহার করে? আপনি দেখেছেন কোন স্কুলের ছেলেমেয়েরা ট্যাব নিয়ে যাচ্ছে স্কুলে? পুরোটা নাটক। ট্যাবের পয়সার সঙ্গে বাকি কিছু পয়সা যোগ করে তারা মোবাইল কিনতে পারে, ট্যাব কিনতে পারবে না। ট্যাব নিয়ে কি করবে? ট্যাব একটা অবসলিট আইটেম। কয়েকটা প্রফেশনাল জায়গা ছাড়া কোথাও আর ট্যাবের ব্যবহার নেই, কারণ তার সাইজ, তার চেহারা ব্যবহারের জন্য, মানে দৈনন্দিন ব্যবহারের জন্য সুবিধাজনক নয়। যা ছিল তাই থাকবে, 1 টাকাও বাড়ছে না লক্ষ্মীর ভান্ডারে, এর কি কোনো কারণ থাকতে পারে? এখন বাড়ছে না, এখন বাড়ছে না, এখন বাড়ছে না, ঠিক ভোটের আগে বেড়ে যাবে। হ্যাঁ, ভোটের আগে না বাড়ালে তো রেস ধরে রাখতে পারবে না, তাহলে তো ভোটের আগে আবার বাড়াতে হবে। অনেক চাপ, বুঝলেন, অনেক চাপ। হ্যাঁ, আর একটা জিনিস যেটা কালকে লক্ষণীয় ছিল, যে 2.5 দশক বাদে পশ্চিমবাংলার বাজেটের লাইভ টেলিকাস্ট হলো না। সাধারণ মানুষ লাইভ টেলিকাস্ট শুনতেও পেল না, দেখতেও পেল না, যদিও সংবাদ মাধ্যম পুরো জিস্টটা বলে দিয়েছে, কিন্তু তারপরেও ভাগ্যিস দেখা যায়নি। বাকি সব রাজ্যে তো হয়, বাকি ভাগ্যিস দেখা যায়, বাকি সব রাজ্যে যা হয় আমার রাজ্যে তাই হয়। ভাগ্যিস দেখায়নি। সারাক্ষণ ধরে মুখ্যমন্ত্রীর মিথ্যাচার কে শুনতো? লাইভ টেলিকাস্টে বিধানসভায় না করলেও পুরোটা লাইভ করেছেন বেরিয়ে, আবার সেটা তো আপনারা দেখিয়ে দিয়েছেন। আপনাদের তো মানে হাওয়াই চটি প্রেম কারোর কমছে না, সারাক্ষণ ধরে দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিইএসসি বাড়ায়, এর জন্য মানুষ অনেকটা ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই, ওরা স্বশাসিত সংস্থা, সিপিএম থাকাকালীন দিয়ে গেছে, ওদের দিল্লিতে কি বোর্ড আছে তার সঙ্গে তার থ্রুতে দিয়ে গেছে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষের বিদ্যুৎ। আমার ঠাকুমা থাকলে বলতেন ওনার মুখে পোকা পড়বে। আগেকার গ্রামের মানুষরা তো এই ধরনের কথা বলতেন, বৃদ্ধ মানুষরা। আমি এসব বলতে চাইছি না, কিন্তু বিষয়টা হচ্ছে এই মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সিপিএম এর জামানায়, যে গোয়েঙ্কারা হচ্ছে সিপিএম এর দালাল। বলেননি আপনি যে একাধিক বিদ্যুৎ সংস্থা আসবে, বিদ্যুতে কম্পিটিশন হোক, যেমন ভোডাফোন, যেমন এয়ারটেল, যেমন বিএসএনএল, তাদের মধ্যে কম্পিটিশন হয়, তার অ্যাডভান্টেজ আমরা পাই। যখনই কোনো কিছু মনোপলি হয়ে যায় তখন সে একচেটিয়া যা খুশি তাই করতে থাকে। তাই চলছে তো এখানে। আর কি করে বলেন যে ওটা ওদের পার্টি, ওদের কোম্পানি, ওখানে আমার এখতিয়ার নেই? 6,000 কোটি না 600 কোটি টাকা, কত কোটি টাকা দিয়েছে, যে আপনার ইলেকশন বন্ডে, ইলেকট্রাল বন্ডে যে এত টাকা দিয়েছে, সে কোত্থেকে দেবে? বাবার ঘর থেকে তো দেবে না, জনগণের পকেট কেটে তো আপনাকেই দিয়েছে। হ্যাঁ, এখন গোয়েঙ্কা সাহেব নিশ্চয়ই মনে মনে বলছেন, বেটা 1 নম্বর নেমো খারাপ।
এক নম্বর নেমোখারাম। মাল নিয়েছে, ইউনিটটা চেঞ্জ করে দিল, একটা কথা বলেননি। ওরা রেট বানায়নি, ইউনিট চেঞ্জ করে দিয়েছে। সিএসসি একটা কথাও তো বলেননি, একটা কথাও তো বলেননি। স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন 9 কোটি পরিবার স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, প্রতি পরিবারে 4 জন সদস্য থাকলে জনসংখ্যা এখানে 36 কোটি হয়ে যায়। এরপর যারা পাননি তাদের সংখ্যা যদি 1 কোটি হয়, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত দাঁড়ায়? 37 কোটি। কি বলবেন দাদা? আমি পাগলের কথার উত্তর দিতে যাবো নাকি? পাগলে কি না বলে আর মদনে কি না খায়, আমি এই কথার উত্তর কোত্থেকে পাবো? ধাক্কা খাচ্ছে রাজ্য। স্কুলের শিক্ষক নিয়োগের মামলায়, স্কুল শিক্ষক নিয়োগের মামলায় যে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন রাজ্যের একদা মন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারী। তিনি আমাদের রাজ্যের হাইকোর্ট যখন চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অঙ্কিতা। তবে খালি হাতে ফিরতে হলো। তার নিয়োগকে সন্দেহজনক বলে পর্যবেক্ষণে জানিয়েছে সর্বোচ্চ আদালত। খালি হাতে বলছেন কেন? দুগালে দুটো জুতো পেটা খেয়েছে, নির্লজ্জ, প্রমাণিত সত্য, পরিষ্কার দিনের আলোর মতন। এটাকে চ্যালেঞ্জ করতে যাওয়ার কোনো মানে হয়? আর একবার নতুন করে মনে করিয়ে দিল অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীদের কথা, যে বাপ চোর, বেটি চোর, তৃণমূলের সবাই চোর। এটা আরেকবার প্রমাণ করলো। কোনো যুক্তি ছিল না। যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ তাহলে কিভাবে সম্ভব? সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই এর উত্তরে হ্যাঁ বললেও সদুত্তর দিতে পারেনি এসএসসি। মামলার শুনানি আগেই শেষ হয়েছে, অপেক্ষা শুধু রায় ঘোষণার। এর মধ্যে নতুন করে নথি জমা দিতে চেয়ে মামলা করেছে এসএসসি। 26,000 চাকরি বাতিলের মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি। এর পেছনে কোনো অঙ্ক আছে? মানে চূড়ান্ত শুনানির পরেও কি জমা দেওয়া যাবে নথি? অঙ্ক যাই থাকুক, হ্যাঁ, আমার যেটা মনে হয়, আমি যতটা বুঝেছি, যেভাবে তারা নথি নষ্ট করেছে, যেভাবে প্রমাণ নষ্ট করেছে, দেখুন, আমার প্রমাণ নষ্ট করা, আমার নথি নষ্ট করা, আর একটা সরকারি ব্যবস্থায় থেকে সরকারি সমস্ত সিস্টেমকে কাজে লাগিয়ে প্রমাণ নষ্ট করা, দুটোর মধ্যে তফাৎ আছে। আপনার নথি নষ্ট করা আর সরকারের নথি নষ্ট করার মধ্যে তফাৎ আছে। সরকার যেভাবে দায়িত্ব নিয়ে পারদর্শিতার সাথে, দক্ষতার সাথে এই প্রমাণগুলোকে নষ্ট করে দিয়েছে, আমার মনে হয় না আর কেউ দুধ আর জলকে আলাদা করতে পারবে, চাল আর কাকড়কে আলাদা করতে পারবে। এখানে যিনি জাজ হিসেবে বসবেন, যিনি বিচারপতি হিসেবে বসবেন, তিনিও যথেষ্ট দ্বন্দ্বে থাকবেন। 5,000 দোষী না 10,000 দোষীটা বড় কথা নয়। আপনি প্রথম ভাববেন একজন নির্দোষীকেও আপনি যদি শাস্তি দেন, তার চাকরি খেয়ে নেওয়ার মতন। কারণ এই রিপোর্ট বেরোনোর পর বহু মানুষ আত্মহত্যা করবে। যারা চাকরি ছিল না তারা চাকরি পেল, তারা বাড়ি কিনলো, তারা বিয়ে করলো, ছেলে মেয়ের স্কুল কলেজ হলো, তারা নিজেদের জীবনের প্রয়োজনীয় সমস্ত রকম তারা ব্যবস্থা করলো। এখন যদি চাকরিটাই চলে যায়, আত্মহত্যা ছাড়া পথ কি? এক। এবার আপনি যে মনে করবেন আমি 26,000 লোকেরই চাকরি খাবো, তাই আপনি সেটা করতে পারবেন না এটা ভেবে। আবার আপনি যেটা রাখবেন আপনি সেটাও করতে পারবেন না, কারণ আইনের কথা আপনাকে মাথায় রাখতে হবে। আইন বলছে একজন অযোগ্য ব্যক্তি চাকরি করা মানে আরেকজন যোগ্য ব্যক্তি বঞ্চিত হওয়া, আপনি সেটাও করতে পারবেন না। আবার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে একজন অযোগ্য শিক্ষক একটা প্রজন্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট। একটা অযোগ্য শিক্ষক একটা প্রজন্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট, সেখানে তারা সংখ্যায় হাজার হাজার। অতএব বিচারপতিও যে দ্বন্দ্বে থাকবেন, মানসিক যন্ত্রণায় থাকবেন, তিনি বিনিদ্র রাত কাটাবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। তাহলে যে যদি গোটা প্যানেলটাই যদি ফাইনালি বাতিল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার একটা প্রভাব তো নিশ্চয়ই হ্যাঁ পড়বে না, ভীষণ পড়বে। এই যাদের থেকে খেয়েছে, এই তৃণমূলীরা যাদের থেকে খেয়েছে, এবার তো তারা তৃণমূলকে খাবে। যাদের থেকে তৃণমূলীরা খেয়েছে, এবার তৃণমূলীদেরকে তারা তো খাবে। যাদের চাকরি যাবে তারা ছাড়বে, লাখ লাখ টাকা দিয়েছে। আর যদি এরপর আবার ওই কলকাতা হাইকোর্টের মতন যদি অর্ডার হয় টাকা ফেরত দিতে হবে, তাহলে তো হয়েই গেল।
আরজিকর আন্দোলনের সময় কর্মবিরতিতে সামিল হয়েছিলেন বহু চিকিৎসক। এবার তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন চিকিৎসকদের নতুন সংগঠন WBJDA। তাদের অভিযোগ যে আরজিকর আন্দোলনের সময় ডাক্তারদের কর্মবিরতি চলাকালীন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের রোগী দেখে রোজগার করেছেন 29 জন জুনিয়র ডাক্তার, তার মধ্যে 22 জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার আর 7 জন পিজিটি। কমপক্ষে 5 কোটি টাকা রোজগার করেছেন। রাজ্য জুড়ে প্রায় 500 কোটি টাকা রোজগার হয়েছে। বেশ করেছে, তাহলেই কোথায় করেছে। তারা যদি এই চুক্তির বাইরে করে থাকে যে তারা প্রাইভেটে ডাক্তারি করবে না, সেটা করে যদি এই কাজটা করে থাকে তাহলে তারা অন্যায় করেছে। আর যদি তারা তো কর্মবিরতি তো হসপিটালে করছিল, প্রাইভেট হসপিটালে তারা তো কর্মবিরতি করেনি, তারা তো প্রাইভেট হসপিটালে কর্মবিরতি করে। আচ্ছা আপনি বলুন তো, স্বাস্থ্যসাথী কার্ডটা কিসের জন্য? স্বাস্থ্যসাথী কার্ডটা সরকার বানিয়ে দিয়েছে কেন? স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য, সরকারি হাসপাতালে। স্বাস্থ্যসাথী কার্ডটা তো এই কারণেই বানানো যে তুমি প্রায় নামমাত্র রেটে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কাজটা করাবে। এর মধ্যে অন্যায়টা কোথায় আছে? এটার জন্যই তো স্বাস্থ্যসাথী কার্ড।